Dear learners, welcome to our channel Let's Make Them Easy. আলোচনা করছি পার্সি শেলির বিখ্যাত একটা কবিতা উড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড নিয়ে। আমরা জানি P.B শেলি পোয়েট অফ হপ অ্যান্ড রিজেনারেশন। তিনি রোম্যান্টিক কবিদের মধ্যে অন্যতম। তার কবিতাগুলোতে অপটিমিজম এবং পিসিমিজম লক্ষণীয়। তিনি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী ছিলেন। সমসাময়িক কালের করাপশন, টাইরেনি এবং সোশ্যাল প্রবলেমগুলো তাকে ভীষণভাবে ব্যথিত করত। তাই তার কবিতাগুলোতে স্পষ্টভাবে এই দিকগুলো ফুটে উঠেছে বারবার। তারপরেও তিনি ভীষণভাবে আশাবাদী যে নিউ ইরাতে লাভ, বিউটি এবং হ্যাপিনেস থাকবে। উড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড শেলির বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি। এই কবিতায় তিনি ন্যাচারাল সিম্বলের ব্যবহার করেছেন, যেগুলো ইমেজ এবং মেটাফোরের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। ওয়েস্ট ওয়াইন্ড একই সাথে ট্রিমেন্ডাস এনার্জি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির একটা মারাত্মক শক্তি বা প্রবল শক্তি হিসেবে বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যে আকাশ, সাগর এবং পৃথিবীকে আলোড়িত করে, আন্দোলিত করে এবং কম্পিত করে। ওয়েস্ট ওয়াইন্ড একই সাথে ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার, অর্থাৎ যে সৃষ্টি করে এবং ধ্বংস করে। ধ্বংসর প্রতীক আবার একই সাথে সৃষ্টির প্রতীক। কবির পার্সোনাল স্পিরিট এই ওয়েস্ট ওয়াইন্ডের মধ্য দিয়ে কবির এই পার্সোনাল স্পিরিটগুলোর বহিঃপ্রকাশ ঘটেছে। ওয়েস্ট ওয়াইন্ড ডেড লিভস বা ঝরা পাতাগুলোকে প্রবল বেগে উড়িয়ে নিয়ে যায়, যেন এর পিছনে কোনো ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। এই পাতাগুলো অসহায় হয়ে এর পিছনে ছুটতে থাকে, সেই সাথে বীজগুলোও ছুটতে থাকে। একসময় এগুলো যখন এই বীজতলায় পড়ে যায়, আমরা জানি যে এই ঝড়ো বাতাসের সাথে ধুলাবালিও চলে যায়, উড়ে যায়। এই ধুলাবালিগুলো যখন এই বীজের উপরে পড়ে, তখন এটা মাটি চাপা পড়ে যায়, যেমন লাশকে মাটি চাপা দেওয়া হয়। তাই এখানে এই বীজ বা সিডসকে কর্পস হিসেবে কম্পেয়ার করা হয়েছে। সুতরাং এখানে ডিস্ট্রয়ার বা ধ্বংসের প্রতীক হিসেবে ওয়েস্ট ওয়াইন্ড কাজ করছে। আবার একই সময় বা কিছুদিন পরে যখন এই বীজগুলো অঙ্কুরিত হয়ে নতুন চারা গজায়, তখন আবার নতুন প্রাণের সঞ্চার ঘটে। এখানে ওয়েস্ট ওয়াইন্ড ডাবল ফ্রিস্টোন অফ এনার্জি, অর্থাৎ শক্তির ডাবল ফ্রিস্টোন হিসেবে কাজ করছে। এটা ধ্বংস এবং সৃষ্টির প্রতীক। সিম্বলিক্যালি পশ্চিমা বাতাসকে ডিসপেয়ার অ্যান্ড হপস, অর্থাৎ হতাশার সাথে আশার প্রতীক। আবার ডেথ অ্যান্ড রিবার্থ ইন নেচার, প্রকৃতিতে মৃত্যুর পরে রিবার্থ বা পুনর্জন্মের প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছে এই ওয়েস্ট ওয়াইন্ডকে। আলোচ্য কবিতাটি ভিন্ন তিনটি লেভেলে রিজেনারেশন বা পুনরুজ্জীবিত হয়েছে। 1 ন্যাচারাল, 2 পার্সোনাল, 3 হচ্ছে ইউনিভার্সাল। প্রথম তিনটি সেকশানে পোয়েট ওয়েস্ট ওয়াইন্ডের রিজেনারেশন পাওয়ারকে দুইটি ভিন্ন ইমেজারি বা উপমার মাধ্যমে তুলে ধরেছেন। একটা হচ্ছে ডেথ অ্যান্ড ডিকে, যেটা ধ্বংস বা মৃত্যু বলা হচ্ছে, অর্থাৎ এই ডেড লিভ, ঝরা পাতা একটা ঘোষ্ঠী বা ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে যখন উড়াচ্ছিল, তখন এটাকে ডেথ বা ডিস্ট্রাকশন হিসেবে কল্পনা করা হয়। আবার বলা হচ্ছে কর্পস উইদিন ইটস গ্র্যাপস, মানে কবরের মধ্যে লাশ, যেটা আমরা আগেই বলেছি। বীজতলায় যখন এই বীজগুলো উড়ে যাচ্ছিল, ধুলাবালি এটাকে ঢেকে দিচ্ছিল, কভার করে দিচ্ছিল, তখন এটা গ্র্যাপস বা কবরের মতো হয়ে যাচ্ছিল। এটা হচ্ছিল প্রথম ডিস্ট্রাকশন বা ডেথ অ্যান্ড ডিকের প্রথম রেফারেন্স। নেক্সটে বলা হচ্ছে যে আদার সেকশানে যখন এই বীজ থেকে নতুন চারা গজাচ্ছে, নতুন প্রাণ সৃষ্টি হচ্ছে, চারা বের হচ্ছে, তখন এটাকে লাইফ অ্যান্ড রিবার্থ হিসেবে কল্পনা করা হয়েছে। দ্বিতীয় সেকশানে ওয়েস্ট ওয়াইন্ডের একটা মাইটি ইম্প্যাক্ট লক্ষণীয় আকাশে, অর্থাৎ আকাশে এর রূপ দেখা যাচ্ছে। আকাশে মেঘগুলোকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, মাঝে মধ্যে একত্রিত করছে, যেগুলো ঝড়ের পূর্বাভাস দেয়। বজ্রপাতের সৃষ্টি করছে, আকাশকে অশান্ত করে তুলছে, আবার বৃষ্টির মাধ্যমে আকাশকে শান্ত করছে। ওয়েস্ট ওয়াইন্ড অ্যাঞ্জেলের মতো কাজ করছে, যেটা রেইন এবং লাইটে পূর্ণ, অর্থাৎ আকাশটা বৃষ্টি এবং আলোতে পূর্ণ। যখন বজ্রপাত হচ্ছে তখন আলো ফুটে উঠছে, আর বৃষ্টি তো হচ্ছেই। মেঘগুলোকে কখনো কখনো খণ্ড বিখণ্ড করে দিচ্ছে, মনে হচ্ছে যেন কোনো মেয়ে ড্যান্সিং করছে এবং তার চুলগুলো এলোমেলোভাবে নড়ছে, বা এলোকেশ হিসেবে ড্যান্সিং করছে। এখানে এই মেঘগুলোকে এলোকেশ হিসেবে কম্পেয়ার করা হয়েছে। দিগন্তের শুরু থেকে এই মেঘগুলো প্রসারিত হয়ে বা ভাসতে ভাসতে সুউচ্চ আকাশ পর্যন্ত গিয়ে ঠেকেছে। কবি ওয়েস্ট ওয়াইন্ডকে এখানে স্যাড সং হিসেবে রিপ্রেজেন্ট করেছেন বা তুলে ধরেছেন। তৃতীয় সেকশানে গভীর সাগরের যে সারফেস রয়েছে বা জলতরঙ্গের রূপ বর্ণনা করেছেন। অর্থাৎ আমরা জানি যে সাগরের স্রোতের অন্যতম কারণই হচ্ছে বায়ুর প্রবাহ বা বাতাসের গতি। যখন এই বাতাসের গতিটা যাচ্ছিল, তখন সাগরের উপরিভাগে স্রোতের একটা সৌন্দর্য রূপ দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ব্রেক দিয়ে এই স্রোতগুলোকে ভেঙে খণ্ড বিখণ্ড করে দিচ্ছিল, অশান্ত করে তুলছিল। জলের ধারাকে খণ্ড বিখণ্ড করে একটা বাজে রূপ দিচ্ছিল। এই জলের ধারাটা আশ্রে পড়তো
তীরে এখানে ওল্ড প্যালেসগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল এবং ঢেউর আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছিল। আবার এই ধ্বংসস্তূপের উপরে সবুজ শৈবাল গজাতো, চারা গাছ গজাতো, সেখানে নতুন প্রাণের সঞ্চার ঘটতো। সুতরাং এখানেও কিন্তু ওয়েস্ট ওয়াইন্ড ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে কাজ করছে। যেমন এই সাগরের সৌন্দর্যগুলো নষ্ট করতো, তীরের প্যালেসগুলোকে ধ্বংস করতো, এখানে ডিস্ট্রয়ার হিসেবে রূপ প্রকাশ করছে। আবার যখন সেখানে শৈবাল গজায়, সবুজের সমারোহ জাগে, গাছপালা গজায়, তখন আবার নতুন প্রাণের সঞ্চার ঘটছে। সো এখানে ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ফোর্থ সেকশানে পোয়েট ওয়ার্ল্ড অফ নেচারকে ওয়ার্ল্ড অফ হিউম্যানিটির সঙ্গে কানেক্ট করেছেন। এখানে ডেড লিফ, ক্লাউড এবং সিকে একত্রিত করেছেন। কবি নিজের মধ্যে ওয়েস্ট ওয়াইন্ডকে ধারণ করেছেন বা সেই ফোর্সকে ধারণ করেছেন এবং তিনি আশা পোষণ করেছেন যে তিনি এই যদি ডেড লিফ হতেন, ক্লাউড হতেন বা সি হতেন, তাহলে সে অনেক কিছু পেত বা এই ওয়েস্ট ওয়াইন্ডের কাছ থেকে অনেক শক্তি পেত, অনেক পাওয়ার জেনারেট করতে পারত। তিনি উল্লেখ করেছেন এইভাবে, ইফ আই ওয়ার এ ডেড লিফ দাও মাইস্ট বেয়ার, বলছে যদি আমি ঝরা পাতা হতাম তাহলে তোমার শক্তিগুলো আমি বেয়ার করতে পারতাম বা বহন করতে পারতাম, তোমার শক্তি আমার মধ্যে থাকতো, এরকম। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, বলছে যদি আমি এই ভাসমান মেঘ হতাম বা এই চঞ্চল মেঘ হতাম তাহলে তোমার শক্তি, তোমার সাথে আমি উঠতে পারতাম, ফ্লাই উইথ দি, তোমার সাথে আমি উঠতে পারতাম। পরে বলছেন এ ওয়েভ টু প্যান্ট বিনিথ দাই পাওয়ার, বলছে তোমার শক্তির নিচে যে ওয়েভগুলো খেলা করে বা জল তরঙ্গগুলো খেলা করে সেটা করতে পারতাম বা তোমার সাথে একত্রতা ঘোষণা করতে পারতাম। কবি এখানে খুব ভিশনারি হয়েছেন বা কল্পনা করেছেন, খুব ভালোভাবে কর্ডিয়াল ইনভাইট করেছেন এই ওয়েস্ট ওয়াইন্ডকে তার শক্তিগুলি শেয়ার করার জন্য। কবি ওয়েস্ট ওয়াইন্ডকে ইনভাইট করেছেন তিনি যে হতাশার মধ্যে আছেন বা নিরাশা দুরাশার মধ্যে আছেন তার থেকে যেন তাকে রিজেনারেট করে, রিভাইভ করে। সে জীবনের ভারে বেঁকে গেছে, জীবনের দুঃখ কষ্ট ক্লান্তি তাকে বেঁকে দিয়েছে, সে অশান্তির মধ্যে রয়েছে, তাকে যেন রিজেনারেট করে, রিভাইভ করে, নতুন শক্তিতে সে যেন আবার উজ্জীবিত হতে পারে। সে যদি ডেড লিভ হতো তাহলে ওয়েস্ট ওয়াইন্ডের সাথে মিশে ভীষণ গতিতে ফ্লাই করতে পারত, তার মধ্যে একটা গতিশীলতা আসতো, যে গতিশীলতার মধ্যে দিয়ে তিনি বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারতেন। যদি সে ওয়েভ হতো তাহলে পশ্চিমা বাতাসের শক্তি সে শেয়ার করতে পারত, অর্থাৎ বাতাসটা যেভাবে ফ্লাই করে ঢেউটাও সেইভাবেই গতিতে চলে, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারত বা শক্তি শেয়ার করতে পারত। যদি সে ক্লাউড হতো তাহলে প্রাণ ভরে উঠতে পারত, জীবনকে উপভোগ করতে পারত। এইভাবে তিনি কল্পনাবিলাসী হয়েছেন। ওয়েস্ট ওয়াইন্ডের শক্তিতে রিভাইভ হয়ে পুরো ওয়ার্ল্ডকে তিনি চেঞ্জ করতে চান। তিনি যে অনিয়মের মধ্যে রয়েছেন, পুরো পৃথিবী অনিয়ম, অত্যাচার, নিপীড়ন, দুর্নীতিতে পূর্ণ, এগুলো সে বিনাশ করে নতুন একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করতে চান, যে ওয়ার্ল্ড ফুল অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, যেখানে আনন্দ এবং সুখে পূর্ণ থাকবে। এই কবিতায় কবির অপটিমিজম অর্থাৎ আশাবাদী হয়েছেন বা তার আশা ফুটে উঠেছে এবং নিম্নোক্ত কোটেশনের মাধ্যমে তিনি সেটা আরও ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অর্থাৎ এরকম যদি শীতকাল আসে বসন্ত কি আর দূরে থাকতে পারে, অর্থাৎ শীতের পরেই বসন্তকাল আসে, তো বসন্তকালের উপস্থিতি যখন লক্ষণীয় তখন শীতকালের উপস্থিতি যখন লক্ষণীয় তখন বসন্তকাল তো আসবেই, সুতরাং সেটা আর বেশি দূরে নয়। তো কবি যে এই পৃথিবীটাকে চেঞ্জ করবেন, রিভাইভ করবেন, পৃথিবীটাকে নতুনভাবে সাজাবেন, সেটা আর দূরে নয়, যেহেতু সে ওয়েস্ট ওয়াইন্ডের শক্তি নিজের মধ্যে ধারণ করে ফেলেছেন। ছন্দের বিচারে আলোচ্য কবিতাটি তারজা রিমা ছন্দে রচিত। এখানে প্রতিটি পংক্তিতে 12টি আয়াম্বিক পেন্টামিটারে সাজানো থাকে। টারজা রিমাতে ছন্দবিন্যাস থাকে এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি, এরপরে এক জোড়া লাইন বাক্য থাকে যেটাকে কাপলেট বলা হচ্ছে। এমন জটিল ছন্দ বিন্যাসে শেলি অনেক পারদর্শিতা দেখিয়েছেন, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং আমরা তো আগে বলেছি যে রোমান্টিক পোয়েটদের মধ্যে তিনি একজন অন্যতম কবি। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আই হোপ বুঝতে পেরেছেন। যদি লেসনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।